এখান থেকেই ভার্চুয়ালি 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিলাম অমরনাথজির পবিত্র গুহা। এই ভিডিওর দর্শক বন্ধুরা এই পথের ভয়াবহতা কতটা অনুভব করতে পারছে, সতীর কণ্ঠের একটি অংশ এই গুহায় পতিত হয়। সেই সৃষ্টিকর্তা, সেই ধ্বংসকর্তা কাশ্মীর ভূস্বর্গ নাকি ধূস্বর্গ ধরতেই পারবেন না। হাঁটু গেড়ে প্রণাম জানালাম মহাদেবকে। যাত্রা সফল। অমরনাথ যাত্রা যার জন্য লাগে ভাগ্য আর শরীরের স্ট্যামিনা। আজ সেই অমরনাথ যাত্রা 2025-এর আমার অন্তিম দিন। আজ সেই অন্তিম দিনের বিশেষ মহেন্দ্রক্ষণে আজ আমরা দর্শন করতে চলেছি বরফানি বাবার। সময় আপডেট সকাল 5:18 আমরা এখন রওনা হচ্ছি পঞ্চকারণী থেকে হলিকেভ গুহার উদ্দেশ্যে। আমরা কালকে এখানে টেন্টেই ছিলাম। টেন্টের ভাড়া নিয়েছে 700 টাকা করে পার হেড। এখানকার এখন টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সামনের এখান থেকে চেক ইন করে আমরা ঢুকেছিলাম পঞ্চকারণীতে, আর আজকে ঠিক এইখান থেকেই আমার লাইন পড়েছে বরফানি বাবাকে দর্শনের জন্য। সামনের পাহাড়ের চূড়ায় মেঘ জমেছে, এইদিকেও মেঘ জমে আছে, এইদিকে হালকা ফুলকা জমেছে, এদিকে পাহাড়ের চূড়াতে মেঘ আছে। আর সামনে যদি একটু জুম করে ওই যে লোকগুলো হেঁটে হেঁটে যাচ্ছে না, আমরা ওই পথেই যাবো। ওদের চেক আউট হয়ে গেছে, ওই জন্য ওরা বেরিয়ে চলে যাচ্ছে, আর আমাদেরও চেক আউট হবে, তার লাইনে দাঁড়িয়ে আছে। সামনে রয়েছে চেকপোস্ট, আর এইদিকে পুরো আকাশে মেঘ জমে আছে। ভুলে আবার নাম নিয়ে বেরোতে হবে। আশা করি বাকি দুদিনের মতন আজও ভালোভাবে ভালো ওয়েদার নিয়ে বাবার দর্শন করতে পারবো। মাইলস্টোন বলছে এখান থেকে হলিকেভ গুহা 6.5 কিলোমিটার, সঙ্গম টপ 3.5 কিলোমিটার, আর বালটাল 12.5 কিলোমিটার। পঞ্চকারণী বেস ক্যাম্প থেকে সঙ্গম টপ 3 কিলোমিটার, হলিকেভ 6 কিলোমিটার। আমাদের যাত্রা শুরু হলো। 52 মিনিট অবশেষে পঞ্চকারণী চেকপোস্ট ক্রস করে আমাদের যাত্রা শুরু হলো। প্রায় 35 মিনিট ধরে আমরা লাইনে দাঁড়িয়ে চেকপোস্ট ক্লিয়ার করেছি। আপনারা যারা পঞ্চকারণীতে আসছেন, এই চেকপোস্ট কিন্তু 4টার সময় খুলে যায়, তো ট্রাই করবেন যত তাড়াতাড়ি সম্ভব লাইন দেওয়ার, নাহলে কিন্তু অপেক্ষা করতে হবে। সেরকম কিছুই না, এই যে RFID কার্ডটা রয়েছে, RFID কার্ডটাই সব জায়গায় শো করাতে হচ্ছে, দেন ব্যাগটা চেক করে ছেড়ে দিচ্ছে, সেরকম কিছু জিজ্ঞাসা করছে না। আর যাত্রার প্রথম থেকে আমি আর অনিমের সাথে ছিলামই, আর তারপরেই আমাদের সাথে জয়েন হয়েছে শুভঙ্কর আর দেবব্রত। ওরা কালকেই যাত্রা শুরু করেছিল। 26 কিলোমিটার যাত্রা করে ওরা পঞ্চকারণীতে একদিনেই পঞ্চকারণী চলে এসছে, এসে আমাদের সাথে মিট করেছে। এই জায়গায় আগের বছর হেলিপ্যাড ছিল, এই বছর হেলিপ্যাড রয়েছে শুধু আর্মিতে যাতায়াতের জন্য। তবে এই বছর তো অমরনাথ যাত্রার হেলি সার্ভিস বন্ধ আছে, যার জন্য এখন আর সেরকম কিছু নেই প্রস্তুতি। এখানে জায়গাটা শুধু জলে ভরে গেছে। হেঁটে এসেছি, আর ঠিক এই জায়গায় ঘোড়াটা পেয়ে যাবেন কিন্তু হলিকেভ গুহা যাওয়ার জন্য। ঘোড়া, পিঠু, ডুলি সব কিন্তু এই জায়গা থেকে পেয়ে যাবেন। যেখানে চেক আউট করে আসছেন ওখান থেকে সোজা এগিয়ে এলেই এই সামনে থেকে পেয়ে যাবেন ঘোড়া, পিঠু আর ডুলি। তবে আমরা এসব কিছুতেই যাবো না, বাকি দুদিনের মতন এই যাত্রাটাও করবো, পায়ে হেঁটেই কমপ্লিট করবো। আমরা যখন বাড়ি থেকে আসি তখন থেকেই ফিক্স করে দেখেছিলাম যে প্রথমবার অমরনাথ যাত্রা আমরা পায়ে হেঁটেই করবো, তারই লক্ষ্য পূরণে দৃঢ় প্রতিজ্ঞ ভাবে আমরা সেটা পালন করছি। সামনে ভিড়টা যাচ্ছে, টিকিট কাউন্টার এখানে দেওয়া আছে ফেয়ার চারটা। পঞ্চকারণী হলিকেভ 1150 টাকা 3 তারিখ থেকে 7 তারিখ, আর 950 টাকা 18 তারিখ থেকে 9 তারিখ 9th অগাস্ট। পঞ্চকারণী থেকে বালটাল 2000 টাকা, পঞ্চকারণী থেকে শেষনাগ 1700 টাকা, পঞ্চকারণী থেকে চন্দনবাড়ি 2800 টাকা 3 তারিখ থেকে 17 তারিখ, আর 18 তারিখ থেকে 9th অগাস্ট পর্যন্ত 2100 টাকা।
অনেকে চেকপোস্ট ক্রস করার জন্য ফ্রেশ ট্রেশ হয় না, চলে আসে। আপনারা কিন্তু এখানে এসেও ফ্রেশ হয়ে যেতে পারবেন। চেকিং পয়েন্ট ক্রস করে এসে সোজা এগিয়ে এলেই এখানেও রয়েছে টয়লেট, এখানে ফ্রেশ হয়ে যেতে পারবেন। চেকপোস্ট থেকে 500 মিটার পর্যন্ত রাস্তা তো ঢালাই ছিল, এবার থেকে শুরু হবে এইরকম রাস্তা, ঘোড়ার পাহাড়, ঘোড়া, পায়ে হাঁটা মানুষ সব একই রাস্তা দিয়ে যাবে। এই যে দুটো লোকগুলোকে দেখতে পাচ্ছি, আমাদের ওখানে যেতে হবে এই রাস্তাটা দিয়ে। রাস্তাটা কিন্তু বাজে হলেও রাস্তার অবস্থা খুবই বাজে, ধুলো প্লাস বড় বড় স্টোন চিপ সবকিছু থাকলেও কিন্তু রাস্তাটা কিন্তু বেশ খাড়াই না, মোটামুটি ঠিকঠাক, হাঁটতে কোনো অসুবিধা হবে না। যারা প্রতি বছর অমরনাথ যাত্রা করে তাদের মতে এই শেষ 6 কিলোমিটার সব থেকে টাফেস্ট পথ। তখনও কল্পনা করতে পারিনি এরপরেও কঠিন পথ আমার জন্য অপেক্ষা করছে। দিক দিয়ে সোজা এলাম আর নদীর পাড়ে এইদিকে দেখুন গ্লেসিয়ার টাইপের জমে গেছে পুরো বরফ হয়ে, এই দেখুন এখানেও জমেছে গ্লেসিয়ার। পঞ্চতরণী থেকে প্রথম 800 মিটারের মতো রাস্তা সমতল, তারপর থেকে শুরু হয়েছে খাড়াই রাস্তা। ওই যে উপরে ছোট ছোট মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, আমাদের ওই উপরে উঠতে হবে, মানে আমাদের রাস্তা খাড়াই হতে চলছে। আর এখানে রয়েছে বিশ্রামাগার, আপনারা এখানে দাঁড়িয়ে বসে একটু বিশ্রাম করে নিতে পারবেন। যারা সকাল সকাল যাত্রা শুরু করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, সকাল টাইমটা একটু ঠান্ডা থাকে, 6টার পরেই যাত্রা শুরু করুন, গাটা একটু গরম হোক। প্রথম ছোট ছোট পায়ে এগিয়ে যান, আস্তে আস্তে করে গাটা একটু গরম হলে তারপর আস্তে আস্তে স্পিড বাড়ান, এতে পরিশ্রম আর কম টাইমে বেশি ডিস্টেন্স কভার করতে পারবেন, দুটোই হবে। প্রথম থেকে যদি তাড়াহুড়ো করে হাঁটতে শুরু করেন তখন পায়ে ক্র্যাম্প ধরে যাওয়ার চান্সেস খুব বেশি। এই জন্য বলছি সবার প্রথম আস্তে আস্তে করে হাঁটা শুরু করুন। আর আপনি অবশ্যই সকালবেলা খালি পেটে হাঁটবেন না, কিছু খেয়ে নেবেন তারপর হাঁটবেন, নাহলে কিন্তু পাহাড়ে যে গোল গোল করে চক্কর কাটছেন না, এটা কিন্তু মাথা ঘোরাবে, এতে বমি টমি হওয়ার চান্সেস খুব বেশি। মাইলস্টোন বলছে সংগমটা এখন 1 কিলোমিটার, হলিকের 4 কিলোমিটার আর বালটাল 12 কিলোমিটার, মানে আমরা পঞ্চতরণী থেকে 2 কিলোমিটার হেঁটে নিয়েছি। আর যে রাস্তায় ঘোড়া আর মানুষ একসাথে যাবে সে রাস্তায় ঘোড়ার পিছনে কখনো থাকবেন না, একবার যদি ঘোড়া যদি পা পিছলায় পুরো ক্ষত বিক্ষত করে নিচে পড়ে যাবে। ওই জন্য বলছি ঘোড়ার পেছন পেছন হাঁটবেন না, পাশাপাশি হাঁটুন, ঠিক আছে। আর সামনে আমাদের জওয়ান দাঁড়িয়ে আছে রাস্তা সেপারেট করার জন্য, একদিকে পায়ে হাঁটার রাস্তা, একদিকে ঘোড়াতে যাওয়ার রাস্তা। এই রাস্তাটা খাড়ার সাথে সাথে খুবই ফালতু, একদম ফালতু রকমের রাস্তা। ওই যে লেখা ছিল আই লাভ বিআরও, মানে বর্ডার রোড অর্গানাইজেশন, ওখান থেকে আমরা উঠে এসেছি এই জায়গায়। এবার আমাদেরকে যেতে হবে সোজা, আর এখানে আমরা একটু রেস্ট নিচ্ছি, তারপরে আমরা যাব। যদি আমরা অল্টিটিউডের বিচারে দেখি, গণেশটা অ্যাকচুয়ালি ছিল 4200 সামথিং, মানে 4300-র মতন কাছাকাছি, আর সেই জায়গায় পঞ্চতরণী হচ্ছে 3700-র কাছাকাছি, 3700 থেকে একটু বেশি এদিক ওদিক হবে। তখন আমরা 600 মিটার নিচে নেমে এসেছি, সেই জন্য কালকে গণেশ টপটা উঠতে একটু কষ্ট হয়েছিল। আর গণেশ টপ থেকে পঞ্চতরণী আসতে কিন্তু কোনো কষ্ট হয়নি, ইজিলি স্মুথলি ভাবে বেরিয়ে গেছি। বাট পঞ্চতরণী থেকে হলিকের যে গুহা 3952 মিটার, মানে 252 মিটার উঁচু, আরো সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে উঠতে আরো কষ্ট হচ্ছে। এটাই হচ্ছে মেন ফ্যাক্ট, যে আমরা কালকে অনেকে ভেবেছিলাম যে যতটা সবাই বলে যে কৃষিটপ গণেশ টপ বেশি টাফ হয়, কৃষিটপ গণেশ টপ ক্রস করে চলে এসেছি, এবার তার কোনো টাফ নেই, এবার আমাদের নিচের দিকে নামতে হবে, সরল রাস্তা হবে, তা কিন্তু নয়। সংগ্রহের কাজ অব্দি হয়তো এরকম রাস্তা পাবেন, তারপর হয়তো নামতে হবে, সেটা সংগ্রহের কাজ অব্দি গেলেই বোঝা যাবে, এটা আমার আইডিয়া বলছে। তবে এই যে অল্টিটিউড গুলো বললাম, হাইট গুলো বললাম, এগুলো কিন্তু মিটারে বললাম, ফিটে নয়। তাই এই জায়গার ন্যাচারাল বিউটি আলাদাই লেভেলের। দূরে পাহাড়ের উপরে বরফ পড়েছে, আর এই দিকের পাহাড়টাতে পুরো রোদ পড়েছে, আর ওই দিকের পাহাড়ের উপরে মেঘ জমে আছে। এইটা জাস্ট অসাম লাগছে। এই পাহাড়টা থাকার কারণে
আমাদের এই পাহাড়ে রোদটা লাগেনি, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে নদী। আমার মাথা ঢুকছে না, এই যে কুকুরগুলো, জুম করে দেখাই, এই যে দেখুন, এই যে হেঁটে যাচ্ছে, এই যে কুকুরগুলো, এরা এত উঁচু এসেছে কিভাবে, সেটাই মাথায় ঢুকছে না। সত্যি কথা বলতে, এই যে খাড়াই রাস্তায় উঠছি, মানে আরবি স্যাররা দেখে বলছে যে ভ্লগ বানাচ্ছে, বানাও, কথা বলো না বেশি, উঠে যাও চুপচাপ, কেননা এতটাই খাড়াই রাস্তা যে বেশি কথা বললে শ্বাসকষ্ট আরো বেশি হবে। কালকেও স্যাররা বলেছিল যখন আসছিলাম, আজও উঠতে উঠতে একজন স্যার বলছে, এখন দাঁড়িয়ে আছে, যে ভ্লগ বানাচ্ছে, বানাও, বেশি কথা বলো না, চুপচাপ উঠে যাও, পরে ভয়েস রেকর্ড করে অ্যাড করে নেবে, কেননা যত কথা বলবে শ্বাস নিতে তত কষ্ট হবে। এই জায়গার খাইতে জাস্ট দেখুন, পুরো দেখতে গেলে 45 ডিগ্রি। খাড়াইটা গণেশটাপার খাড়ার মতন। थैंक यू, धन्यवाद सर जी। উপর থেকে আরপি স্যাররা বলছে যেটাই লাস্ট চড়াই, আস্তে আস্তে এগিয়ে যাও, আর 1 ঘন্টার মধ্যে হলিডে গিয়ে পৌঁছে যাব। পঞ্চতরণী থেকে এখনো পর্যন্ত আমরা যতটা এলাম, প্রায় সঙ্গম টপের কাছাকাছি। এই রাস্তাটা কিন্তু ঘোড়া মানুষ একসাথে যাওয়ার জন্য হাঁটতে একটু প্রবলেম হচ্ছে, মানে সেরকম কিছু না। পঞ্চধরণী থেকে কালীদেব গুহার পর যাওয়ার পথে একটা দোকানে দাঁড়িয়েছি, যেখানে চায়ের দাম হচ্ছে 20 টাকা, আর 2 লিটারের জলের বোতলের দাম 50 টাকা কিনলে। কি অবস্থা, চা খেতে দাঁড়িয়েছিলাম, 2 প্যাকেট মুখ দিয়ে কেটে চা বানাচ্ছে। চা খাওয়াটাই সবার সকাল মাটি হয়ে গেল। পথ আর প্রকৃতি যতই দুর্গম হোক না কেন, এই পরিস্থিতিতেও জিওর নেটওয়ার্ক কিন্তু সঙ্গ ছাড়েনি। 6 কিলোমিটারের পাহাড়ি এই দুর্গম পথে রয়েছে এমার্জেন্সি হেলথ ক্যাম্প এবং অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা। আর এই সাথে এখনো পর্যন্ত আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,500 ফুট ওপরে রয়েছি। মাইলস্টোন বলছে সঙ্গম টপ আমরা এসে গেছি, হলিকে 3 কিলোমিটার বাকি এখনো, আর পাল্টাল 11 কিলোমিটার। এই 3 কিলোমিটার রাস্তা এসছে, দেখতে গেলে প্রায় 1-1.5 ঘন্টার মতো সময় লেগেছে। তার মাঝে রাস্তার মাঝে বহুবার রেস্ট নিয়েছি। এই রাস্তাটা কিন্তু দেখতে গেলে মনের জোশে পুরো চলে এসেছি। সত্যি কথা বলতে, কালকে সারা রাত ঘুম হয়নি, যে কখন বাবার দর্শন পাবো, বর্ফানি বাবার দর্শন পাবো, সেই একটা এক্সাইটমেন্ট বলুন, যাই বলুন, তাতে সারা রাত ঘুম হয়নি। ওই যে রাস্তাটা দেখছেন, ওটা হচ্ছে বালডালার রাস্তা, সামনে গিয়ে আমাদের রাস্তা এক হয়ে যাবে, যেটাকে বলা হয় আমরা সঙ্গমে গিয়ে বালটাল আর পেহেলগাঁও রাস্তা এক হয়ে যাবে। এই দেখুন বালটালের এই যে নিচে যে ঘোড়া যাচ্ছে না, এটা হচ্ছে ঘোড়ার রাস্তা, আর ওই যে পায়ে হেঁটে আসছে ওটা হচ্ছে পায়ে হাঁটার রাস্তা। এখানে রাস্তার অবস্থা দেখুন, যাচ্ছাতাই হয়ে আছে পুরো। সামনে তার কিছুটা এগিয়ে গেলেই আমরা বাবার গুহার দর্শন পাবো। এখান থেকেই দুটো রাস্তা এক হলো। ওই দেখুন, ওই যে রাস্তাটা আসছে, যে ঘোড়াটা উঠছে, ওটা হচ্ছে বালটাল থেকে এসছে, ওটা হচ্ছে বালটালের ঘোড়া, ঠিক আছে। এই দিক দিয়ে আমরা এলাম, এদিক দিয়ে হচ্ছে এটা হচ্ছে পেহেলগাঁও, মানে আমরা পঞ্চতরণী থেকে এলাম, পেহেলগাঁও হয়ে পঞ্চতরণী থেকে এলাম, এটা হচ্ছে পঞ্চতরণী থেকে রাস্তা, এই হয়ে এসে এক হলো। বালটাল এটা ঘোড়ার রাস্তা, পাহাড়ের রাস্তা কিন্তু এই দিকে আছে, নদীর ওই পাড়ে, ওটা সামনে গিয়ে এক হবে। এখানে শুধু ঘোড়ার রাস্তাটাই এক হলো, আর এখান থেকে আমাদের ঝঞ্ঝা আরো বাড়লো, কেননা ঘোড়ার উৎপাত বাড়বে, মানুষের উপর উপদ্রব বাড়বে। এই রাস্তায় যা ধুলা, খুব বাজে অবস্থা। আর তার থেকেও মানে নির্লজ্জ বলতে পারেন, বেহায়া বলতে পারেন এখানকার
যে ঘোড়াগুলো আছে, ওরা দুটো রাস্তা মেনটেন্স করে যাবে, আর আমাদেরকে যেতে হবে একটা একটা লাইন দিয়ে। মানে ভাবুন কি অবস্থা। পথের বাঁকটা ঘুরতেই চোখে পড়ল শরীরে শিহরণ জাগানো অদ্ভুত এক দৃশ্য। এখান থেকেই আজকের অমরনাথ যাত্রা, অমরনাথজির গুহার প্রথম দর্শন পেলাম। একটা আলাদাই এক্সাইটমেন্ট, ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকলে তো একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করবে। জাস্ট এখান থেকে দেখিয়ে দিলাম, এখনই যা দেখছি এখনই গা হাতের লোম খাড়া হয়ে যাচ্ছে। অবশেষে আমরা পৌঁছালাম চারিদিকে পাহাড়ে ঘেরা মহাদেবের নগরী অমরনাথে। এখানেই ঘোড়া আপনাকে নামিয়ে দেবে। এখান থেকে হলিকেপ গুহা এখনও 2 কিলোমিটারের মতো, তবে এই পথটুকু যাওয়ার জন্য পেয়ে যাবেন পালকি। বালডাল দিয়ে যে হাঁটার যে রাস্তাটা, পায়ে হেঁটে আসার যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু এইখানে এসে এক হয়েছে, ওই পারে যেতে হবে, ঠিক আছে। আর এখানে ভান্ডার রয়েছে, আর ওই দিকে যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে আমরা এলাম। আর এই থেকে দেখুন পুরো বরফে জমে আছে, এদিকে পুরো আকাশে মেঘ জমেছে, আর এই ওপরেও সেম কেস, মেঘ জমেছে আকাশে। আর আমরা যাওয়ার সময় এই রাস্তা দিয়েই যাবো বালডালের পথে। অনেকে আছে সকাল সকাল যেহেতু ভোর ভোর বের হয়, বেস ক্যাম্পে স্নান করে আসতে পারে না, তারা কিন্তু এই জায়গায় নদীতে এসে স্নান করে তারপর অমরনাথজির দর্শনে যেতে পারবেন, না পুজো দিতে পারবেন। পেছনের এই নদীতে স্নান করলাম, স্নান করে এবার বাবার গুহার দিকে যাচ্ছি। এখান থেকে আর 1 কিলোমিটার রাস্তা, 1 কিলোমিটার পেরোলেই বাবার গুহার কাছে পৌঁছে যাব। ঠিক করলাম যে স্নান করে পুজো দেওয়াটা ভালো, মন্দির দর্শন করাও ভালো। তো স্নান করে দৃষ্টি একেবারে চেঞ্জ করে তারপরেই যাচ্ছি। জল কিন্তু বিভৎস লেভেলের ঠান্ডা, বিভৎস আলাদা লেভেলের ঠান্ডা। কিন্তু ওই দিকের ওই যে টয়লেট গুলো দেখছেন, ওইদিকে কিন্তু গরম জলে পাওয়া যাচ্ছে। আমরা ঠান্ডা জলে স্নান করলাম, গরম জলের দরকার পড়লো না। মানুষ কত কষ্ট করে আসে অমরনাথ যাত্রায়। মানুষের কষ্ট, ঘোড়ার কষ্ট, তবুও মানুষ আসে তীর্থ দর্শন করতে। কেদারনাথ খোলা থাকে বছরে 6 মাস, আর অমরনাথ খোলা থাকে বছরে মাত্র 43 দিনের মতন। তাও এবারে খোলা থাকবে মাত্র 38 দিন। প্রকৃতি এতটাই রুক্ষ। আর বাম দিকে বরফে জমা যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীতেই এসেছিল কয়েক বছর আগে হরপাবান, আর সেই সময় অনেক তীর্থযাত্রী ভেসে গিয়েছিলেন। সকাল 9টা বেজে 20 মিনিট দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা অবশেষে পৌঁছালাম অমরনাথজির গুহার ঠিক সামনে। আর কিছুক্ষণ বাদেই আমাদের যে দর্শন, সে দর্শন শুরু হবে। ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই, যতটা পারবো আপনাদের কাছ থেকে দেখাবো, বাকি জিনিস ব্লক খুলে রেখেই যেতে হবে। আর আমরা এই সাইড দিয়ে এলাম, কাতারে কাতারে মানুষ আসছে বাবার দর্শনের জন্য। জাস্ট এইটুকু রাস্তা অতিক্রম করলেই আমরা পৌঁছে যাব বাবার গুহার কাছে। অবশেষে অবশেষে মাইলস্টোন বলছে যে আমাদের যাত্রা কমপ্লিট, নেক্সট স্টেশন কমপ্লিট। তার ডেস্টিনেশনের নেক্সট আছে 0.00 কিলোমিটার। এখানে ড্রিঙ্কিং ওয়াটার, টয়লেট, হেলথ ফ্যাসিলিটি, লঙ্গর সবকিছু পাবেন। আর আমাদেরকে যেতে হবে এই দিকে, আর লঙ্গর আছে এখানে। অশুভ শক্তি আর পাহাড়ি দুর্গম রাস্তাকে পরাজিত করে পা রাখলাম অমরনাথ গুহার প্রথম সিঁড়িতে। এই জায়গায় আছে জুতো রাখার জায়গা, আর এইদিকে রয়েছে সব লঙ্গর গুলো। এইখানে আছে জুতো রাখার জায়গা, সব ভান্ডার গুলো সব সাইজের এখানে আছে।
মোবাইল, ব্যাগ, ইলেকট্রনিক গ্যাজেট সবকিছু রাখার জন্য এটা হলো লাস্ট ব্লক রুম। এখানে সবকিছু রেখে তারপর পিছনে ওখানে জুতো রেখে আমরা যাব দর্শনের জন্য। এর আগে কিন্তু আর ব্লক রুম নেই, এটাই লাস্ট ব্লক রুম। আমরা এসছি এই রাস্তা থেকে সোজা উঠে এসেছি, ব্লক রুমটা এই জায়গাটা থেকে এইদিকে ঘুরে এই যে ব্লক রুম। মানুষের ভিড়টা যাচ্ছে দেখুন, মানে অসম্ভব ভিড়, অসম্ভব, বলার কোনো ভাষা নেই। যে মানুষের যে আবেগ সেটা বোঝার কোনো উপায় নেই। সামনেই রয়েছে নিরাপত্তার কড়া বেষ্টনী। এরপর আর কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে যাওয়া নিষিদ্ধ। তাই এখান থেকেই ভার্চুয়ালি 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিলাম অমরনাথজির পবিত্র গুহা। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5486 মিটার উচ্চতায় অমরনাথ গুহার অবস্থান। মহাদেব মাতা পার্বতীকে এই গুহাতে অমর কথা শোনান, অর্থাৎ যা শোনার পরে অমরত্ব লাভ হয়। সেই কারণেই মনে করা হয় মহাদেব স্বয়ং এই গুহায় বিরাজ করে। আর এই গুহাতেই রয়েছে পার্বতীপীঠ, যা 51টি সতীপীঠের অন্যতম। কথিত আছে সতীর কণ্ঠের একটি অংশ এই গুহায় পতিত হয়। মন্দিরে মোটামুটি 450 থেকে 500টি সিঁড়ি রয়েছে। তবে যারা বয়স্ক মানুষ রয়েছে তাদের চিন্তার কোনো কারণ নেই। যেখান থেকে ঘোড়া ছাড়বে সেখান থেকেই পালকি পাবেন, আর ওই পালকি আপনাকে পুরো বরফানি বাবার দর্শন করিয়ে দেবে। পায়ে হেঁটে ওঠার গল্প আর থাকবে না। এখানে আশেপাশে অনেক দোকানপাট, অনেক ক্লকরুম রয়েছে, যেখানে জিনিসপত্র রেখে দর্শন করতে পারবেন। আর পুজো দেওয়ার ডালা মন্দিরের আশেপাশের চত্বরেই পেয়ে যাবেন। আর এই ডালাগুলো নিয়ে যাচ্ছে ওখানে, ওটাকে ছুঁয়ে হাতে দিয়ে দিচ্ছে। আর এটাই এখানকার পুজো। আর এখানে পান্ডা গুন্ডার কোনো উপদ্রব নেই। তবে সিঁড়ি ভেঙে অনেকটাই উঠতে হবে, তাই বলবো আস্তে আস্তে উঠুন। আর কোনো প্রবলেম হলে স্যারদের বলুন। ওপরে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে, আর ওপরে আলাদাই লেভেলের ভিড় রয়েছে। তাই বলবো নিজের নিরাপত্তা নিজের কাছে। অনেক সময় ধরে দর্শন করলাম, সত্যি একটা অসাধারণ স্বর্গীয় অনুভূতি। আজ 5 জুলাই, আজ বরফানি বাবার দর্শন সম্পূর্ণ করলাম। যারা গ্রুপে ট্রেকিং করছেন তাদের বলবো ক্লক রুমে যা ভিড়, ওখানে লাইন না দিয়ে জিনিসপত্র বাইরে রেখে দুজন করে ঘুরে আসতে পারেন। গুহার ভেতরে সাথে কি নিয়ে যেতে পারবেন সেই প্রসঙ্গে একটু বলে রাখি। মানি পার্স আর জলের বোতল ছাড়া আর কিছুই নিয়ে যেতে পারবেন না। বাকি সব ক্লক রুমে রেখে যেতে হবে। তবে ফেরার পথে অমরত্বের জল নিয়ে আসতে ভুলবেন না কিন্তু। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছিল দর্শনার্থীদের ভিড়। বরফানি বাবার দর্শন সেরে আমাদের সঙ্গম পর্যন্ত যেতে হবে। ওখান থেকে ধরব বালটালের রাস্তা। আর এই পথে রয়েছে অনেক ভান্ডারা। সময় দুপুর 12:15 আমাদের মহাদেব দর্শন, অমরনাথের দর্শন সম্পূর্ণ। এবার আমরা যাচ্ছি বালটালের রাস্তা ধরবো। এবার দর্শন করতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগলো। আর সব থেকে যেটা অবাক করা জিনিস, যে বাবার যে লিঙ্গটা বরফ একটুও নেই, 5 থেকে 6 ফুট। মানে এরপর যারা আসবে তারা আদৌ লিঙ্গ বলে কিছু দেখতে পাবে না, পুরো বিলুপ্ত হয়ে যাবে যাকে বলে। বিশেষ করে কিন্তু 3-4 দিন পর যারা আসবে তারা দেখতে পাবে না। এখানে আমরা যে পুরো রাস্তাটাই এলাম, পুরো রাস্তাটায় একটা পর্যন্ত গ্লাসিয়ার পর্যন্ত দেখতে পেলাম না। প্রতিবারে কিন্তু কেউ না কেউ গ্লাসিয়ার দেখতে পায়, গ্লাসিয়ারের উপর দিয়ে আসে, বাট আমরা এবছর একটাও দেখতে পাই। সবথেকে অবাক করার বিষয় হচ্ছে এটাই। সবকিছু হচ্ছে আমাদের পাতের ফল বলতে পারেন, গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং এর জন্যই হয়তো বাবা এত তাড়াতাড়ি বিলুপ্ত প্রায় হয়ে গেছে, যেটা দেখে প্রথমে খুব খারাপ লাগছে। বলতে গেলে চোখ দিয়ে প্রায় জল বেরিয়ে এসেছিল। যে বাবার দর্শন করতে এলাম, বাবার ঠিকঠাক করে দর্শন করতে পারলাম না। অনেক লড়াই করে, অনেক ঝামেলা করে আমরা প্রথম দিনের স্পটটা নিয়েছিলাম, বাট প্রথম দিনে এসে দর্শন করতে পারলাম না ঠিক করে, বাবাকে দেখতে পেলাম না ঠিক করে। আর ভেতরে পুজো দেওয়ার নামটা একটু বলে দিই। ভেতরে পুজো দেওয়ার জন্য 2 ধরনের ডালি পাবেন, একটা হচ্ছে 100 টাকা, আর হচ্ছে 500 টাকা। আমি 100 টাকা ডালিটাই নিয়েছি। 100 টাকা ডালিটা কিরকম সেটা আপনাদের দেখিয়ে দেবো। আর মন্দিরের ভেতরে, একদম ভেতরে আপনার ওখানে বাবাজি রয়েছে, একটা করে অমরনাথজি স্টিকার লাগানো প্যাকেট দিচ্ছে।
এই প্যাকেটটাই মেন পুজোর প্যাকেট। আর ফুল বেলপাতা রয়েছে, আপনারা নিয়ে নিতে পারবেন। আর বাকি জুতো আপনি নিচেও খুলতে পারেন, মন্দিরের ওই যে লাইন পড়েছে, লাইনে যাওয়ার পথেও খুলতে পারেন, এরপরেও সুস্ট্যান্ড রয়েছে, নেই যে তা না, তবে ওটা আপনার চয়েস, আপনি কোথায় সুতা খুলবেন। শিবলিঙ্গ মানে যেটা বরফ জমে নিজের থেকে তৈরি হয় প্রাকৃতিক উপায়ে, সেটা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা উষ্ণায়নের কারণে। এই যে পরিবেশ দূষিত হচ্ছে, বরফ গলে যাচ্ছে, সেই জন্য আস্তে আস্তে অমরনাথের যে শিবলিঙ্গ, তার চেহারার আকৃতি কিন্তু আস্তে আস্তে কমে আসছে। এটা ভেবেই চিন্তা লাগছে, এমন যেন দিন না আসে যে এত ঠান্ডা পড়ল না যে শিবলিঙ্গটা তৈরি হলো না। যেহেতু দর্শন করব, তাই সকাল থেকে না খেয়েই ছিলাম। আর বালটালের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে কিছু খেয়ে নেওয়াটা খুব জরুরি। চলে এসেছি সঙ্গমে, এই ভান্ডারাতে কিছু খাবার খেয়ে তারপর রওনা হব। চা ভান্ডারাতে প্রথমেই খেয়ে নিয়েছিলাম চা এবং পাউরুটি, তারপর খেয়ে নিয়েছিলাম তরমুজ, তারপরেই নিয়েছিলাম রুটি, ছোলা সেদ্ধ, আলু টিক্কা, সুজির হালুয়া আর পোলাও। এখানে আরও অনেক খাবার পাবেন, তার সাথে কাপ কেকও পেয়ে যাবেন, আর তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের জুস। তারপরেই খেয়ে নিয়েছিলাম লেমন জুস। খাবার পর্ব শেষ করে আমাদের যাত্রা শুরু হলো বালটালের উদ্দেশ্যে। অমরনাথ গুহা থেকে বালটাল 16 কিলোমিটার। পুরো অমরনাথ যাত্রাতে সবথেকে ভয়ঙ্কর কিংবা রোমাঞ্চকর অভিজ্ঞতা এই যাত্রাপথে অর্জন করেছিলাম। আর মনে মনে ঠিক করেছিলাম, আর যাই হয়ে যাক, এই পথে ঘোড়ার পিঠে চড়ে নয়। সময় 1:11 আমরা অমরনাথজি দর্শন করে এবার রওনা দিয়েছি বালটালের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে বালটালের রাস্তা। আর এই যে এই দিকটা হচ্ছে যারা পেহেলগাঁও থেকে আসছে বা যারা পেহেলগাঁও দিয়ে নামবে তাদের রাস্তা। আর বালটাল থেকে যে ঘোড়াগুলো আসছে, সেই ঘোড়ার রাস্তা হচ্ছে এইগুলো। আর বালটাল যারা যাবেন যে ঘোড়ার রাস্তা, সেটাও কিন্তু ওইটাই। আর এখান থেকে আমরা বুক করে নিচ্ছি পিঠু, কেননা আমাদের ব্যাগ সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল, তাই ভাবলাম এবার পিঠু নিতে হবে। তো পিঠুতে আমাদের যেটা বিল নিয়েছে সেটা হচ্ছে 1200 টাকা। আমাদের যে পিঠু রয়েছে, পিঠু যেহেতু কার্ড এখনো হয়নি, তো পিঠুর কাছ থেকে ওর যে নর্মাল যে কার্ডটা, সেই কার্ড আর আধার কার্ড নিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু মনে করে কার্ডটা সংগ্রহ করবেন, কার্ড না সংগ্রহ করলে কিন্তু চাপ হয়ে যাবে খুব ব্যাগ কালেক্ট করা। বরফানি বাবার প্রথম দিনের দর্শনের জন্য বালটালের রাস্তা অনেকেই ব্যবহার করে এসে থাকে, কারণ বালটাল দিয়ে রাস্তাটা অনেক কম। বালটাল দিয়ে 16 কিলোমিটার আর চন্দনবাড়ি দিয়ে 32 কিলোমিটার। সামনের এই যে সোজা রাস্তাটা চলে গেছে পেলকা, আর এটা দিয়ে নিচে চলে যাচ্ছে এটা যে বালটাল। বালটালের ঘোড়াগুলো সব এটা দিয়ে যায়, আর ডুলি আর পায়ে হাঁটার লোকগুলো সব এটা দিয়ে। বালটালের রাস্তা দিয়ে নামছি যে মজা লাগছে, কিন্তু যারা উঠছে তাদের অবস্থা খুব খারাপ। প্রত্যেকেরই কম বেশি সবারই অবস্থা খারাপ। আর এই জায়গাটায় যখন উঠতে হবে তখন আমাদের অবস্থা খারাপ হবে। বালটালের ঘোড়ার এই রাস্তাটা জাস্ট খাড়াই দেখুন কিরকম, কেউ উঠতে চায় পায়ে হেঁটে অবস্থা খারাপ পুরো। এই জাস্ট রাস্তাটা দেখুন, জাস্ট কিরকম খাড়াই পুরো। এখন আমরা যে জায়গায় রয়েছি, যারা বালটাল হয়ে আসে এই পথে প্রথমবারের মতো হলিকেপ গুহার দর্শন পায় এই জায়গা থেকে। এখানে রয়েছে একটা ছোটোখাটো মার্কেট, এখানে জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন। আর আমরা এসেছি এই দিক থেকে। মাইলস্টোন বলছে এখান থেকে ডোমেল 8.10 কিলোমিটার।
আমরা এসেছি এই দিক থেকে, ওই ওপর থেকে, আর আমাদের যেতে হবে এই দিকে ওপরে। এতক্ষণ ঘোড়ার রাস্তা আর পায়ে হাঁটার রাস্তা আলাদা ছিল, এখান থেকে আবারও এক হয়ে গেল আমাদের রাস্তা। এই পথে ভান্ডারা তো পাবেন, তবে পাবেন না রাত্রি বাসের টেন্ট। আজ এই পথে ভান্ডারা দেখে একটাই কথা মনে হচ্ছিল, ভোলের দরবারে খাবারের অভাব নেই। এই যে রাস্তায় বরফ নেই, রাস্তা যে শুকনো হয়ে আছে, এটা একদিকে ভালো। রাস্তায় বরফ থাকলে রাস্তায় খুব ঝুঁকি, ভিজে থাকে রাস্তা, কোথায় গর্ত আছে কিছুই বোঝা যায় না। ঘোড়ার পা পিছলে যায়, মানুষের পা পিছলে যায়, এতে ভীষণ অসুবিধা হয়। মানুষের পা পিছলে গেলে তবু রক্ষা আছে, কিন্তু ঘোড়ার পা পিছলে গেলে ভাই জীবন পিছলে যাবে। মাইল ফলক বলছে ডোমেল 5.60 কিলোমিটার আর বালটাল বেস ক্যাম্প 8.60 কিলোমিটার। এতদিন শুনে এসেছি বালটালের রাস্তা খুবই খাড়াই, পেহেলগাঁওয়ের রাস্তা দিয়ে ট্রেক করা সোজা। এটা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। বালটাল দিয়ে নামতে যেভাবে কষ্ট হচ্ছে, ট্রেকের আগের 2 দিন পেহেলগাঁও দিয়ে উঠতে কোনোরূপ কোনো কষ্টই মনে হয়নি। দেখুন, পুণ্য সঞ্চয় কী জিনিস তা আমার জানা নেই। প্রতিদিন নিজের অজান্তে বা জানতে কতই পাপ কাজ করছি তার কোনো হিসাব নেই। তবে এই অমরনাথ যাত্রায় এসে দুটো জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি। এক হলো ভাগ্য, এই যাত্রা করছেন মানে বাবার দরবারে আপনার দর্শনের সময়ের ডাক এসেছে। আর 2 হলো এই ট্রেক করতে গেলে শরীরের স্ট্যামিনা আর বুকের বল 2 দরকার। আর এই জিনিসগুলো যখন মিলে যায় তখন এই ট্রেক সম্পূর্ণ করতে কোনো অশুভ শক্তিই আপনাকে আটকাতে পারে না। দুর্গম রাস্তা, প্রতিকূল আবহাওয়া, সেই সাথে রয়েছে অসহনীয় ধুলো। 16 কিলোমিটারের যাত্রা শেষ করে নিজেকেই চিনতে পারিনি, শরীরে এত পরিমাণে ধুলোর আস্তরণে ঢেকে গিয়েছিল। রাস্তা শব্দটা এই পথে কতটা প্রযোজ্য তার উত্তর আমার জানা নেই। আর এটাও জানা নেই এই ভিডিওর দর্শক বন্ধুরা এই পথের ভয়াবহতা কতটা অনুভব করতে পারছে। শুধু এইটুকুই মনে হচ্ছিল, বাম দিকে তাকালে নিজের শরীরের স্নায়ুতন্ত্র এক অজানা আশঙ্কায় চেপে ধরছিল, বারে বারে বুক ধড়পড় করছিল। একটা ঘোড়ার গুঁতো যদি পেছন দিক দিয়ে পড়ে তাহলে ছিটকে পড়ব ওই অতল খাদে। দেহটা আদৌ উদ্ধার হবে কি না তারও উত্তর আমার জানা নেই। তবে একটা কথা ভেবেই নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছিলাম, আমার গাছকুষ্টির কোথাও অ্যাক্সিডেন্টাল মৃত্যুর উল্লেখ নেই। আর সবশেষে রয়েছে মহাদেবের প্রতি ভরসা আর প্রাণপণ ভালোবাসা। এটা ভেবেই সামনের দিকে এগোচ্ছিলাম। সেই সব কিছু, সেই সৃষ্টিকর্তা, সেই ধ্বংসকর্তা। আর মনে মনে বারবার জপ করেছিলাম মহাদেবের নাম, এতে যদি একটু মানসিক শান্তি পাওয়া যায় এই ভেবে। এতদিন শুনে এসেছি কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। অমরনাথ যাত্রায় বালটালের এই পথে এতই পরিমাণ ধুলা, তা দেখে মনে হচ্ছে কাশ্মীর ভূস্বর্গ নাকি ধূস্বর্গ ধরতেই পারবেন না। ডোমেলের দিকে যতই এগোচ্ছিলাম প্রকৃতির একটা আলাদাই চিরাচরিত রূপের মেলবন্ধন দেখতে পাচ্ছিলাম। আর এই সুন্দর প্রকৃতিকে সাথে নিয়ে আমরা চলেছি বালটালের পথে। আমি এবং সেই সাথে বহু পূর্ণার্থী, কেউ পায়ে হেঁটে, কেউ ঘোড়ায় চড়ে, আবার কেউ পালকিতে করে, কিন্তু সবার লক্ষ্য একটাই, বরফানি বাবার দর্শন যেমন সুস্থভাবে করেছি ঠিক তেমনি সুস্থভাবে বালটালে ফিরে যাওয়া। এখানে একটা ভান্ডারাতে দেওয়া হচ্ছিল ফুড মেসেজ আর বডি মেসেজ। সময় বিকেল 4:20 এখন বালটা 3 কিলোমিটার বাকি। এই হলো অবস্থা গায়ে, এত ধুলা, এত ফালতু রাস্তা, কিছু বলার নেই। একটা ভান্ডারাতে দাঁড়িয়েছি, এখানে চা খাবো, দেন বেরিয়ে যাবো। এখানে বডি ম্যাসাজও দিচ্ছে,
তার বডি ম্যাসাজ নেবো না, শরীরের অবস্থা খারাপ, তাই ডাইরেক্ট রুমে গিয়ে স্নান করবো, করে ফ্রেশ হবো আগে। আপনারা যারা পাল্টাল দিয়ে আসছেন মাস্ক ম্যান্ডেটরি, নাহলে অবস্থা খারাপ। সবাই হাঁচি কাশিতে পাগল, ওটাই ধুলো কুয়াশার থেকে জঘন্য দেখা বলে, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, এত বাজে ফালতুকর অবস্থা। চলার পথে দেওয়া হচ্ছিল জলের বোতল। শুধু মহাদেবী নয়, আমার প্রণাম সেনাবাহিনীর সেই সব জওয়ানদের প্রতি যাদের কঠোর নিরাপত্তার প্রহরা এই অমরনাথ যাত্রাপথে সমস্ত তীর্থযাত্রীদের সুরক্ষিতভাবে থাকা সুনিশ্চিত করেছে। যতই নিচের দিকে নামছি ভিড় আস্তে আস্তে কমে আসছে, আস্তে আস্তে সমতলের দিকে এগিয়ে যাচ্ছি। আর রাস্তায় অপরন্ত ধুলো থাকার জন্য কথা বলাটাও খুব চাপের হয়ে গিয়েছিল। এখান থেকে ডোমেল এখনও 3 কিলোমিটার, আর বালটাল বেস ক্যাম্প এখনও 6 কিলোমিটার, মানে আমরা 10 কিলোমিটারের পথ সম্পূর্ণ করে ফেলেছি। এই অমরনাথ যাত্রায় যাদের জন্য আমরা সুরক্ষিতভাবে যাত্রা করতে পারছি তাদের ধন্যবাদ না জানালে এই ভিডিওটা সার্থক নয়। আমাদের দেশের আর্মি, বিএসএফ, এদের অবদান অনেকটাই। এরা প্রতিনিয়ত খেয়াল রেখেছে আমাদের সেফটির ওপর, আর তার সাথে বর্ডার রোড অর্গানাইজেশন যেভাবে রাস্তা বানিয়েছে আর প্রতিনিয়ত রাস্তা ক্লিয়ার করে রেখেছে, তার জন্য সত্যি প্রশংসার দাবি রাখে। পাহাড়ি পথে অন্তিম লগ্নে উপস্থিত, দূর থেকে দেখা দিচ্ছে ডোমেল, যেখান থেকে শুরু হয় বালটালের পথ দিয়ে অমরনাথ যাত্রা। ট্রেক সম্পূর্ণ, হাঁটু গেড়ে প্রণাম জানালাম মহাদেবকে। যাত্রা সফল, যদিও ক্লান্তিতে আর ধুলোর আস্তরণে শরীর আজ চূর্ণ বিচূর্ণ। এবার যত তাড়াতাড়ি সম্ভব নিচে নেমে স্নান করতে হবে। বালটালে যাত্রা শেষ হওয়ার পরে এবার আমাদের RFID কার্ড ফেরত দিতে হবে। যাত্রা যেখানে শেষ করবেন ওখানেই লোক রয়েছে, আপনার থেকে RFID কার্ড নিয়ে নেবে। এখানে আমাদের ব্যাগ ভর দিয়ে দিল, এবার আমরা যাবো হোটেলের দিকে। বালটালের এখানে রয়েছে ফ্রিতে টোটো সার্ভিস। বালটালে সব থেকে চাপের জিনিস বিকেলের দিকে যাত্রা শেষে কাউকেই বেরোতে দেওয়া হচ্ছিল না। যাদের কেবলমাত্র হোটেল বুক রয়েছে সোনমার্গে, ফ্লাইট বা ট্রেন টিকিট রয়েছে জার্নির জন্য, তাদেরই কেবলমাত্র বেরোতে দেওয়া হচ্ছিল। হতাশ হয়ে গেলাম পুরোপুরি। আজকের দিনটা আবারও এখানে টেন্টে 500 টাকা দিয়ে রাত কাটাতে হবে। সত্যি কথা বলতে এখানে স্নান করা আর টয়লেট করার সমস্যার জন্যই কিছুই ভালো লাগছিল না। সত্যি কথা বলতে দর্শন হয়ে যাওয়ার পর আর কারোর মধ্যে সেইভাবে এনার্জি থাকে না যে টেন্টে আরও একটা রাত কাটাই। যাই হোক, আজ রাতটা এখানে কাটিয়ে আগামীকাল এখান থেকে শ্রীনগর যাব। বালটালের এই ট্যাক্সি স্ট্যান্ড থেকেই পাবেন শ্রীনগর জম্মু যাওয়ার বাস। তবে বাস টিকিট কিন্তু আগের দিনই সংগ্রহ করে নেবেন, না হলে শেয়ার গাড়িতে করে যেতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা শেয়ার আর একটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।